নমস্কার দর্শক বন্ধুরা, অর্পিতা এক্সপ্লোরে আপনাদেরকে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো ব্লাড ক্যান্সার। আপনারা নিশ্চয়ই আমার থাম্বনেলটা দেখেছেন। থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছেন। হ্যাঁ, আজকে আমি আলোচনা করব ব্লাড ক্যান্সার নিয়ে। ব্লাড ক্যান্সার অ্যাকচুয়ালি কী, এর সিমটম কী কী হয়, উপসর্গ, এর প্রকারভেদ কী কী হয়, এটা কি চিকিৎসা করলে আদৌ কি সেরে যায় নাকি না ব্লাড ক্যান্সার সারে না। আমরা যখনই কোনো একটা কথা শুনি যে ক্যান্সার, আর সেটা যদি ব্লাডের মধ্যে যদি স্প্রেড করে তাকে বলা হয় ব্লাড ক্যান্সার, তখনই আমাদের মনের মধ্যে একটা ভয়ভীতি আসে যে ওরে বাবারে, ব্লাড ক্যান্সার, এটা কি হবে, তাহলে তো আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। এমনটা হয় কি? এবং ব্লাড ক্যান্সারে কী কী প্রকারভেদ আছে, কী কী ধরনের ব্লাড ক্যান্সার হয়, তার সিমটম কী কী হয় এবং তার চিকিৎসা কী কী, তাকে ডায়াগনোসিস কী করে করে, এটা নিয়েই আজকে আমার আলোচ্য বিষয়। তো শুরু করা যাক। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে আলোচ্য বিষয় হলো ব্লাড ক্যান্সার। আচ্ছা, ব্লাড ক্যান্সার কি, এটা শুরু করার আগে আমি বলি যে ক্যান্সারটা অ্যাকচুয়ালি কী। আমাদের শরীর, আমাদের বডি বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন রকমের সেল দিয়ে তৈরি, যাকে বলে বাংলায় বলে কোষ। বিভিন্ন রকমের সেল দিয়ে তৈরি। এই সেলগুলো প্রতি মাসে তৈরি হচ্ছে এবং তারা ন্যাচারাল প্রক্রিয়াতে ডেথ হয়ে যাচ্ছে। স্বাভাবিক মানুষের ক্ষেত্রে, যেমন আপনার আমার ক্ষেত্রে, এই সেলগুলো তৈরি হচ্ছে এবং এই সেলগুলো ডেথ হয়ে যাচ্ছে। এটা হলো একটা নর্মাল প্রক্রিয়া। কিন্তু যদি দেখা যায় যে এই সেলগুলো তৈরি হচ্ছে, যেটা তৈরি হওয়ার কথা তার থেকে অনেক বেশি রেটে তৈরি হচ্ছে, কিংবা এই বেশি রেটে তৈরি হয়ে সেলগুলো আর ডেথ হচ্ছে না বা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে না, তখন এই সেলের অ্যাবনর্মালিক্যাল গ্রোথকেই কিন্তু আমরা ক্যান্সার বলে থাকি। ঠিক আছে? আর ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে এই সেলগুলো আমাদের ব্লাডের মধ্যে তৈরি হয়। ব্লাডের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে ইনম্যাচুরেট সেল তৈরি হয়। এই ইনম্যাচুরেট সেলগুলি তৈরি হয় এবং সেগুলো একটা সময়ের পর ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু যদি এই ইনম্যাচুরেট সেলগুলো তৈরি হয়, কিংবা যেই রেটে তৈরি হওয়ার কথা সেই রেট থেকে অনেক বেশি পরিমাণে তৈরি হয়ে গেল, কিংবা ডেথ হচ্ছে না, তখনই কিন্তু আমরা তাকে ব্লাড ক্যান্সার বলে থাকি। ব্লাড ক্যান্সার অ্যাকচুয়ালি অনিয়ন্ত্রিত সেলের পলিফিউশন হওয়াকেই বলা হয় ব্লাড ক্যান্সার। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, আমাদের রক্তটা তৈরি হয় কোথা থেকে। আমাদের যে শরীরে যে স্পাইনাল কর্ড যেটা আছে, যেটা যাকে বলে শিরদাঁড়া, ওই শিরদাঁড়ার মধ্যে অস্থি মজ্জা, যাকে আমরা বলি বোন ম্যারু, ওই অস্থি মজ্জা থেকেই কিন্তু আমাদের এই ব্লাডটা কিন্তু তৈরি হয়। রক্তের তিনটি ভাগ থাকে। একটা হলো রেড ব্লাড সেল, যাকে আমরা বলি রোহিত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল, যাকে আমরা বলি শ্বেত রক্তকণিকা, আর প্লেটলেট, যেটা আপনারা সবাই জানবেন, যাকে বলা হয় অনুচক্রিকা। এবার এই রেড ব্লাড সেলের কাজ কি, রোহিত রক্তকণিকার? আমাদের শরীরে হিমোগ্লোবিনটা বজায় রাখে হলো এই লোহিত রক্তকণিকা। হোয়াইট সেল, যাকে বলে ডাব্লিউবিসি, এই ডাব্লিউবিসির কাজ কি? আমাদের শরীরের রোগ প্রতিরোধ, বিভিন্ন রকমের ইনফেকশনের সাথে লড়ে হলো এই হোয়াইট ব্লাড সেল, যাকে বলা হয় ডাব্লিউবিসি। তারপরে যেটা আছে সেটা হলো অনুচক্রিকা, যাকে বলে প্লেটলেট। সে ডেঙ্গুর কারণে আপনারা সবাই প্লেটলেটের বিষয় নিশ্চয়ই জেনে থাকবেন। প্লেটলেটটা কম হলে কি হয়, বিভিন্ন জায়গা থেকে, আমাদের শরীরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের ব্লিডিং হওয়া শুরু হয়। সেটা আমাদের মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে, গাম ব্লিডিং হতে পারে, কিংবা অ্যাবনর্মালি পিরিয়ড হতে পারে, যে কোনো স্থান দিয়ে রক্তপাত হতে পারে প্লেটলেটটা কমে গেলে। তাহলে রক্তের কটা ভাগ আছে? রক্তের তিনটে ভাগ আছে। একটা হলো হোয়াইট ব্লাড সেল, যাকে বলে রোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি, যেটা হলো শ্বেত রক্তকণিকা, যার ফাংশন হলো ইনফেকশনকে রক্ষা করা, আর একটা হলো প্লেটলেট, যেটা হলো রক্ত সঞ্চালন করে। আচ্ছা, ব্লাড ক্যান্সার হলে কি টেস্ট করা যেতে পারে? ব্লাড ক্যান্সার হলে যে টেস্টটা যেটা করবে, সেটা প্রথমে আমরা সিবিসি করে দেখব। সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা একটা রক্ত পরীক্ষা।
সেটা করলে দেখা যাবে যদি আমাদের শরীরে ব্লাড ক্যান্সার যদি হয় তাহলে ন্যাচারালিভাবে আমাদের হিমোগ্লোবিনটা কম থাকবে। তখন দেখা যাবে হোয়াইট ব্লাড সেল, যেটা আমাদের শ্বেত রক্তকণিকা, দেখা যাবে প্রচুর বেড়ে গেল। যেই রেটে থাকার কথা সেই রেট থেকে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কমে যাবে। প্লেটলেট একটা মানুষের যতটা থাকার কথা, 1.5 লাখ থাকার কথা, তার থেকে হয়তো কমে গেল। আমি যখন একটা সিবিসি ব্লাড টেস্টটা যখন করব, তখন এই 3টে জিনিস, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা প্লাস অনুচক্রিকা, এই 3টে জিনিসই যখন দেখব অ্যাবনর্মাল, তখন কিন্তু আমি একটা সাজেস্ট করব, সেটা হলো বোন ম্যারো। একটা পেশেন্টের ব্লাড ক্যান্সার হয়েছে কি না আমরা কিন্তু বোন ম্যারো পরীক্ষাটা করেই, যাকে বলে অস্থি মজ্জা পরীক্ষা, বোন ম্যারো পরীক্ষা করেই কিন্তু দেখা যাবে যে সেই পেশেন্টটার আদৌ সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত কি না। আচ্ছা, এবার তো বললাম আমি ক্যান্সারটা কি, ব্লাড ক্যান্সারটা কি। এবার সেকেন্ড পয়েন্ট হলো উপসর্গ, যাকে বলে সিমটম। ব্লাড ক্যান্সার হলে একটা সাধারণ মানুষ কিভাবে বুঝতে পারবে যে আমার শরীরে এই মরণঘাতী ব্লাড ক্যান্সার বাসা বেঁধেছে? প্রথমত কারণ হলো ওজন কমে যাওয়া। একটা স্বাভাবিক মানুষ ডায়েট করছে কিংবা খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে কিংবা খাওয়া দাওয়া কমছে না, মানে করছে না, তখন তার ওজন কমে গেল, এটা স্বাভাবিক। কিন্তু যদি একটা মানুষের কোনো কারণ ছাড়াই হঠাৎ করে খুব ভীষণভাবে তার সিভিয়ারভাবে ওয়েট লস হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা একটা আমাদের চিন্তার বিষয়। 1 নম্বর কারণ হলো ওজন কমে যাওয়া। 2 নম্বর হলো অ্যানিমিয়া। আমি আপনাদেরকে যেই কথাটা বললাম যে রেড ব্লাড সেল, যেটা লোহিত কণিকা, সেটা কিন্তু আমাদের শরীরে কিন্তু হিমোগ্লোবিন তৈরি করতে কিন্তু সাহায্য করে। যদি এই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি যদি হয়, তাহলে কিন্তু তাকে লোহিত কণিকাটা কিন্তু রক্ত যে তৈরি যে করবে সেটা কিন্তু তাকে সাহায্য করছে না। তখন কিন্তু একটা মানুষের মধ্যে অটোমেটিক্যালি কিন্তু অ্যানিমিয়া সৃষ্টি হবে। তখন তার মধ্যে একটা অ্যানিমিয়ার লক্ষণ দেখা দেবে। ব্লাড ক্যান্সারের রোগীর ক্ষেত্রেও কিন্তু এই অ্যানিমিয়ার লক্ষণ কিন্তু দেখা কিন্তু দেয়। আচ্ছা, ইনফেকশন। হোয়াইট ব্লাড সেলের কাজ কি, যাকে বলে ডাব্লিউবিসি। এই হোয়াইট ব্লাড সেলের কাজ হলো আমাদের শরীরের মধ্যে ইনফেকশন, রোগ প্রতিরোধের ক্ষমতা নিয়ন্ত্রণ করে। ব্লাড ক্যান্সার হলে এই হোয়াইট ব্লাড সেলকেও তারা এফেক্টেড করে। তার জন্য আমাদের শরীরে কিন্তু ইনফেকশন ক্ষমতা কিন্তু কমে যায়। যে কোনো জায়গায় বারবার করে সর্দি কাশি হতে পারে, জ্বর হতে পারে, শরীরের কোনো জায়গায় ইনফেকশন হয়ে যেতে পারে, বারবার একটা শরীরের মধ্যে কোনো একটা জায়গায় ইনফেকশন হয়ে যাচ্ছে, জ্বর অ্যান্টিবায়োটিক দিলেও কমছে না, কাশি, নানান রকমের একটা ভাইরাস ইনফেকশন হচ্ছে। আর একটা হলো প্লেটলেট। যে কোনো সময় ধরো দেখা গেল যে সকালবেলা ঘুম থেকে উঠে মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে, কিংবা প্রচুর পরিমাণে পিরিয়ডস হয়ে যাচ্ছে। পিরিয়ডসটা কিন্তু এই কারণে নাও হতে পারে, পিরিয়ডসটা কিন্তু আমাদের মধ্যে কিন্তু যদি ইউটাসে যদি টিউমার যদি থাকে তাহলেও কিন্তু পিরিয়ডসটা বেশি হয়। দেখা গেল যে প্রচুর পরিমাণে পিরিয়ডস হচ্ছে, কিংবা কোনো কারণ ছাড়াই কোনো শরীরে যে কোনো অংশ থেকে আমাদের রক্তপাত হচ্ছে, তখন কিন্তু এটা কিন্তু একটা খারাপ সিমটম। আর একটা যেটা আছে, গায়ের মধ্যে কালশিটে দাগ পড়ে যাওয়া, কোনো কারণ ছাড়াই আমাদের শরীরের মধ্যে কালশিটে দাগ পড়ে যাওয়া। আর আরেকটাকে যাকে আমরা বলি লিম্ফোমা, সেটা হলো লিম্ফো গ্ল্যান্ড। গলার ঠিক এই সাইডটাতে অথবা কানের, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কানের ঠিক এই পাশটাতে হয়তো দেখা গেলো গ্ল্যান্ড হয়েছে। সেগুলো ব্যথা হতেও পারে, ব্যথা নাও হতে পারে। সেই গ্ল্যান্ডটা কিন্তু ফেলে রাখা কিন্তু খুব বিপজ্জনক ব্যাপার। ওটা কিন্তু একটা ব্লাড ক্যান্সারের সিমটম, যেটাকে বলে লিম্ফোমা। লিম্ফোগুলো বড় হয়ে যায়, সেটা গলার এই দিক থেকে হতে পারে, এই সাইডটাতে হতে পারে, অথবা কানের এই সাইডটাতে হতে পারে গ্ল্যান্ড। তো এটা কিন্তু একটা ব্লাড ক্যান্সারের একটা সিমটম। আচ্ছা, ব্লাড ক্যান্সার হলে কি টেস্ট করা যেতে পারে? ব্লাড ক্যান্সার হলে যে টেস্টটা যেটা করবে, সেটা প্রথমে আমরা সিবিসি করে দেখব। সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা একটা রক্ত পরীক্ষা। সেটা করলে দেখা যাবে যদি আমাদের শরীরে ব্লাড ক্যান্সার যদি হয় তাহলে ন্যাচারালিভাবে আমাদের হিমোগ্লোবিনটা কম থাকবে। তখন দেখা যাবে হোয়াইট ব্লাড সেল, যেটা আমাদের শ্বেত রক্তকণিকা, দেখা যাবে প্রচুর বেড়ে গেল। যেই রেটে থাকার কথা সেই রেট থেকে প্রচুর পরিমাণে বেড়ে গেছে।
তখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কমে যাবে। প্লেটলেট একটা মানুষের যতটা থাকার কথা, 1.5 লাখ থাকার কথা, তার থেকে হয়তো কমে গেল। আমি যখন একটা সিবিসি ব্লাড টেস্টটা যখন করব, তখন এই 3টে জিনিস, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা প্লাস অনুচক্রিকা, এই 3টে জিনিসই যখন দেখবো অ্যাবনর্মাল, তখন কিন্তু আমি একটা সাজেস্ট করব, সেটা হলো বোন ম্যারু। একটা পেশেন্টের ব্লাড ক্যান্সার হয়েছে কি না আমরা কিন্তু বোন মেরু পরীক্ষাটা করেই, যাকে বলে অস্থি মজ্জা পরীক্ষা, বোন মেরু পরীক্ষা করেই কিন্তু দেখা যাবে যে সেই পেশেন্টটার আদৌ সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত কি না। আচ্ছা, কিন্তু তার আগে আমি আপনাকে একটা কথা বলে দিই, এই জ্বর আসা, শরীরে ইনফেকশন হওয়া, ব্লিডিং হওয়া, এগুলো কিন্তু অন্য যে কোনো কারণেও কিন্তু হতে পারে। এটার অর্থ এটাই নয় যে আপনার ব্লাড ক্যান্সারই হয়েছে, ওর বাবা আমার জ্বর হয়েছে, জ্বর কমছে না, তার মানে আমার ব্লাড ক্যান্সার, এটা কিন্তু নয়। যদি এই প্রতিটা রোগের যদি একসাথে যদি কম্বিনেশন যদি থাকে, যেমন দেখা গেল একটা পেশেন্টের অ্যানিমিয়া, তার সাথে তার ইনফেকশন হয়েছে, তার সাথে তার দাঁতের মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে কিংবা পিরিয়ডস হচ্ছে, গ্ল্যান্ড হয়েছে, তখন কিন্তু আমরা ডায়াগনোসিস করব যে সেই পেশেন্টটা ব্লাড ক্যান্সারে আক্রান্ত কি না। এগুলো যদি প্রত্যেকটা যদি আলাদা আলাদাভাবে যদি হয়, ধরো দেখা গেলো এমনি জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, কিংবা হঠাৎ এমনি কোনো কিছু কারণ ছাড়াই মাড়ি দিয়ে রক্ত পড়ছে, সেটার মানে কিন্তু ব্লাড ক্যান্সার নয়। আমি বললাম কম্বিনেশন, হয়তো অ্যানিমিয়া, তার সাথে মানে দাঁতের মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে, তার সাথে জ্বর কমছে না, সারা শরীরের মধ্যে ইনফেকশন বেরিয়েছে, এখানে গ্ল্যান্ড হয়েছে, ওজন কমে গেছে, এগুলো একসাথে যদি আমরা যদি কম্বিনেশন যদি দেখি, তখন কিন্তু আমরা এটাকে ব্লাড ক্যান্সার কিনা তার জন্য একটা ডায়াগনোসিস করব। মাল্টিমাইলোমা, লিম্ফোমা, মেগালোব্লাস্টিক সিনড্রোম, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ব্লাড ক্যান্সারের একটা ভাগ, মানে এক এক ধরনের ব্লাড ক্যান্সার। মাইলোমা, লিম্ফোমা, যেটাকে আমি লিম্ফো বললাম, তারপরে হলো মেগালোব্লাস্টিক সিনড্রোম, এগুলো বিভিন্ন প্রকারের ব্লাড ক্যান্সার, যার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে। আচ্ছা, এবার আমি বলি ব্লাড ক্যান্সারের কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে। 1 নম্বর হলো অ্যাকিউট লিউকিমিয়া। এই অ্যাকিউট লিউকিমিয়াটা কিন্তু খুব এগ্রেসিভ হয়, যেটা চিকিৎসা না করলে 100-এর মধ্যে 100% লোকই কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে, সে কিন্তু মারা যায়, অ্যাকিউট লিউকিমিয়া। আর একটা যেটা আছে সেটা হলো ক্রনিক লিউকিমিয়া। এই ক্রনিক লিউকিমিয়া কিন্তু সময় দেয় মানুষকে চিকিৎসা করার, 2 বছর, 3 বছর, 6 মাস, 7 মাস। এই ক্রনিক লিউকিমিয়া হলে কিন্তু আমরা সময় পাই। আচ্ছা, কিন্তু তার আগে আমি আপনাকে একটা কথা বলে দিই, এই জ্বর আসা, শরীরে ইনফেকশন হওয়া, ব্লিডিং হওয়া, এগুলো কিন্তু অন্য যে কোনো কারণেও কিন্তু হতে পারে। এটার অর্থ এটাই নয় যে আপনার ব্লাড ক্যান্সারই হয়েছে, ওর বাবা আমার জ্বর হয়েছে, জ্বর কমছে না, তার মানে আমার ব্লাড ক্যান্সার, এটা কিন্তু নয়। যদি এই প্রতিটা রোগের যদি একসাথে যদি কম্বিনেশন যদি থাকে, যেমন দেখা গেল একটা পেশেন্টের অ্যানিমিয়া, তার সাথে তার ইনফেকশন হয়েছে, তার সাথে তার দাঁতের মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে কিংবা পিরিয়ডস হচ্ছে, গ্ল্যান্ড হয়েছে, তখন কিন্তু আমরা ডায়াগনোসিস করব যে সেই পেশেন্টটা ব্লাড ক্যান্সারে আক্রান্ত কি না। এগুলো যদি প্রত্যেকটা যদি আলাদা আলাদাভাবে যদি হয়, ধরো দেখা গেলো এমনি জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, কিংবা হঠাৎ এমনি কোনো কিছু কারণ ছাড়াই মাড়ি দিয়ে রক্ত পড়ছে, সেটার মানে কিন্তু ব্লাড ক্যান্সার নয়। আমি বললাম কম্বিনেশন, হয়তো অ্যানিমিয়া, তার সাথে মানে দাঁতের মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে, তার সাথে জ্বর কমছে না, সারা শরীরের মধ্যে ইনফেকশন বেরিয়েছে, এখানে গ্ল্যান্ড হয়েছে, ওজন কমে গেছে, এগুলো একসাথে যদি আমরা যদি কম্বিনেশন যদি দেখি, তখন কিন্তু আমরা এটাকে ব্লাড ক্যান্সার কিনা তার জন্য একটা ডায়াগনোসিস করব। মাল্টিমাইলোমা, লিম্ফোমা, মেগালোব্লাস্টিক সিনড্রোম, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ব্লাড ক্যান্সারের একটা ভাগ, মানে এক এক ধরনের ব্লাড ক্যান্সার। মাইলোমা, লিম্ফোমা, যেটাকে আমি লিম্ফো বললাম, তারপরে হলো মেগালোব্লাস্টিক সিনড্রোম, এগুলো বিভিন্ন প্রকারের ব্লাড ক্যান্সার, যার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে। আচ্ছা, অনেকেই জানে না যে বোন ম্যারো টেস্টটা কী। বোন ম্যারো টেস্টটা হলো যে পেশেন্ট হয় তাকে প্রথমে নিয়ে গিয়ে শোয়ায়, শুইয়ে তার শিরদাঁড়া থেকে, অস্থি মজ্জা থেকে রক্ত নেওয়া হয় এবং বোন ম্যারো বায়োপসি
সেখান থেকে একটু হাড় কেটে নেওয়া হয়, মাস নেওয়া হয়, সেটা নিয়ে পরীক্ষা করেই একজন ডাক্তার কিন্তু শিলমোহর দিতে পারে যে একটা পেশেন্টের আদৌ সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত কিনা। আচ্ছা, এবার আমি একটা কথা বলি। অনেকের মনেই একটা প্রশ্ন আসে যে ব্লাড ক্যান্সার কি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব? এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো ব্লাড ক্যান্সার এমনই একটা রোগ, প্রথম স্টেজে যদি ধরা যদি পড়ে, হ্যাঁ তার মধ্যে আবার অনেকগুলোর ভাগ থাকে, যেমন AML অ্যাকিউট মাইলোলিউকিমিয়া, এটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয়, এটা কিন্তু চান্সেস কম থাকে। আর যেটা CML ক্রনিক মাইলোলিউকিমিয়া, এক্ষেত্রে কিন্তু মানুষকে সময় দেওয়া হয়। এবং AMLই বলো আর CMLই বলো, অ্যাকিউট মাইলোলিউকিমিয়াও বলো বা ক্রনিক মাইলোলিউকিমিয়াই বলো, যে কোনো লিউকিমিয়ার ক্ষেত্রে যদি একটা পেশেন্টকে বোন মেরু ট্রান্সপ্লান্টেশন করা যদি হয়, তাহলে কিন্তু সেই পেশেন্টটা কিন্তু 100%-এর মধ্যে 1000% কিন্তু সুস্থ হয়ে যায়, যেটা অন্য কোনো ক্যান্সারের ক্ষেত্রে হয় না, যেটা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রেই কিন্তু একমাত্র হয়। যদি বোন মেরু ট্রান্সপ্লান্টেশন করা যদি যায়, তাহলে কিন্তু একটা ব্লাড ক্যান্সারের পেশেন্ট সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়। এই বোন মেরু ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে কিন্তু ডোনার হিসেবে কিন্তু আমরা জেনেটিকই কিন্তু ব্যবহার করি, মানে তার ভাই অথবা বোনেরই কিন্তু আমরা ডোনারটা মানে স্টেম সেলটা আমরা নিয়ে থাকি। তার কারণ যদি জেনেটিক যদি হয়, তাহলে তার বোন কিংবা ভাইয়ের সাথে যেটা 100% ম্যাচ করবে, সেটা কিন্তু বাইরের লোকের সাথে তার ম্যাচটা নাও করতে পারে। তখন সেটা হয় কি, বডি তখন রিল্যাপস করে দেয়, ছেড়ে দেয়। তো তার জন্য বোন মেরু ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে হয় তার বোন ভাই থাকলে 100% ম্যাচটা কিন্তু ভালো হয়। বলি যে এই বোন মেরু ট্রান্সপ্লান্টেশন প্রক্রিয়াটা কিভাবে হয়। যে ডোনার মানে যে পেশেন্টের ব্লাড ক্যান্সার হয়েছে, তার ভাই অথবা বোনকে আমরা প্রথমে আনি, এনে তারপরে কি কাজ করা হয়, একটা ইঞ্জেকশনের মাধ্যমে তার অস্থি মজ্জা থেকে টেমসেলগুলোকে নিয়ে আমরা ব্লাডে নিয়ে চলে আসি। তাকে প্রথমে আনা হয়, 3-4 দিন ধরে তাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশন দিয়ে তার যে টেমসেলগুলো যেগুলো রয়েছে ভালো সুস্থ টেমসেল, সেই ভালো সুস্থ টেমসেলগুলোকে আমরা ব্লাডে নিয়ে আসি। ব্লাডে নিয়ে এসে একটা মেশিনের সাহায্যে সেটাকে পুরো প্রসেস করি, ক্লিন করি, প্রসেস করি, ক্লিন করি, প্রসেস করি, এভাবে করে কিন্তু করতে থাকি। এই টেমসেলগুলোকে যখন আমরা ব্লাডের মধ্যে যখন নিয়ে যখন আসি, তখন একটা মেশিনের মধ্যে কিন্তু আমরা একটা প্রসেস করি, যে মেশিনটার নাম হলো অ্যাফ্রাসিস মেশিন। এবং প্রসেস করে তখন করা হয় যে পেশেন্ট, সেই পেশেন্টকে আমরা হাই রিস্ক কেমোথেরাপি, খুব পাওয়ারফুল কেমোথেরাপি অথবা খুব পাওয়ারফুল রেডিয়েশন দিয়ে তার শরীরের যে অনিয়ন্ত্রিত ব্লাড সেলগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু আমরা পুরোপুরি কিন্তু ডিস্ট্রয় করে দিই, মানে ধ্বংস করে দিই। এবং যে ডোনার আছে তার শরীর থেকে যে সুস্থ ম্যাচুরেট যে ব্লাড সেলগুলো যেগুলো আমরা পেলাম, যেগুলো টেম সেল, সেগুলো কিন্তু একটা ইঞ্জেকশনের মাধ্যমে তার শরীরের মধ্যে কিন্তু আমরা ইনজেক্ট করে দিই। ইনজেক্ট করে দিলে তখন কিন্তু সেই মানুষটা সম্পূর্ণভাবে 100% কিন্তু কিউরেবলের মধ্যে কিন্তু চলে যায়, এবং এই ব্লাড ক্যান্সার যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়। সবার ক্ষেত্রে মানে সর্বক্ষেত্রে আমি এই কথাটাই বলবো, এই ব্লাড ক্যান্সার কিন্তু একটা রোগের সমষ্টি নয়, বিভিন্ন রোগের সমষ্টি। একটা মানুষের শরীরে যদি প্রথম যদি ব্লাড ক্যান্সার যদি দানা যদি বাঁধে, তাহলে তাকে সর্বপ্রথম যেটা করতে হবে, একটা ভালো হেমাটোলজিস্ট অথবা হেমাটো অঙ্কোলজিস্টের কাছে যেতে হবে। ঠিকানা হচ্ছে মেডিকেল হসপিটাল যেটা কলকাতার, অথবা নীলরতন হসপিটালে এই হেমাটো ডিপার্টমেন্ট বলে সম্পূর্ণ আলাদা একটা ডিপার্টমেন্ট হয়েছে, অনেক দিন ধরেই হয়েছে, যেখানে শুধুমাত্র ব্লাড ক্যান্সারের চিকিৎসা করা হয় এবং সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্ট চিকিৎসা করা হয়। এই ব্লাড ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি
সম্পূর্ণ পরিমাণে ফ্রি অফ কস্ট চিকিৎসা করা হয়। যদি কেউ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তাহলে কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল অথবা এনআরএস হসপিটালে গিয়ে বিনা পয়সায় বিনামূল্যে আপনারা কিন্তু ব্লাড ক্যান্সারের চিকিৎসা কিন্তু করাতে পারেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, কোনো মানুষের উপকার হয়ে যদি থাকে, আমাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন। আমি ডেফিনেটলি আপনার কমেন্টে উত্তর দেব। নমস্কার, শুভরাত্রি।